থেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা পরিকেন্দ্র বা সার্কামসেন্টারের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব। তার সাথে সাথে পরিকেন্দ্র কাকে বলে এবং এই স্থানাঙ্ক নির্ণয় করার যে ফর্মুলাটি এসেছে সেটি কিভাবে ডিরাইভ হয়েছে সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। সুন্দরভাবে এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো যাতে ইন ফিউচার কোনোরূপ ডাউট না আসে। প্রথমে পরিকেন্দ্র কাকে বলে সেটি বুঝতে গেলে প্রথমে আমরা যে ভিডিওগুলি আমরা স্টেপ বাই স্টেপ এসেছি সেখানে আমরা ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র, বহিঃকেন্দ্র বা আমরা অর্থ সেন্টার বা লম্ববিন্দু এইসব বিষয় যেগুলো আলোচনা করেছি সেখানে আমরা লক্ষ্য করেছি একটা জিনিস যে আমরা সর্বক্ষেত্রে কিন্তু শীর্ষবিন্দুর সঙ্গে কোনো একটি সম্পর্ক কিন্তু আমরা খুঁজে পেয়েছি। মানে যেমন আমি বলতে চাইছি যে ভর কেন্দ্রের ক্ষেত্রে আমরা শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখার যে সমবিন্দু সেটি বোঝার চেষ্টা করেছি। আমরা অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে দেখেছি যে কোনো একটি শীর্ষবিন্দুতে অঙ্কিত অন্তঃকেন্দ্রের অন্তঃকোণের অন্তঃসমদ্বিখণ্ডকের কথা বলেছি। কিন্তু আজকে আমরা যখন পরিকেন্দ্রের বিষয়ে আলোচনা করতে যাব তখন কিন্তু এখানে কোনো শীর্ষবিন্দুর সঙ্গে সংযোজক সরলরেখা সংক্রান্ত কোনোরূপ প্রপার্টিজ বা কোনোরূপ ডেফিনেশন এখানে আসবে না। কীরকম আসবে, এখানে আমরা ত্রিভুজের তিনটি বাহুর সঙ্গে একটি রিলেশনকে এটি রিপ্রেজেন্ট করে। কীরকম, যদি কোনো ত্রিভুজের আমার তিনটি বাহু আছে, আমরা প্রত্যেকে জানি তিনটি বাহুর মধ্যবিন্দু থেকে এটি একটা মিডিল পয়েন্ট, এটি ধরলাম এটির মিডিল পয়েন্ট এবং এই পয়েন্টটি ধরলাম এটি এ বির মিডিল পয়েন্ট। এই পয়েন্টগুলি থেকে যদি আমি এ বিসির ওপর বিসি বাহুর মিডিল পয়েন্ট থেকে যদি বিসির উপর একটি লম্ব অঙ্কন করি, একই রকমভাবে এ বির ওপর যদি আরেকটি লম্ব অঙ্কন করি, এ বির ওপর এ বির মিড পয়েন্টে মধ্যবর্তী পয়েন্ট থেকে লম্ব অঙ্কন করি এবং এ সির মিড পয়েন্ট থেকে লম্ব অঙ্কন করি, সেটি একটি জায়গায় বিন্দুতে মিলিত হবে। আর এই বিন্দুটিকে বলবো আমরা এই ত্রিভুজের পরিকেন্দ্র। এবার কথা হচ্ছে যে আমরা একটা জিনিস এখানে খুব সূক্ষ্ম বিষয় কিন্তু তাও ক্লিয়ার করব। আমরা বিভিন্ন ক্ষেত্রে কোঅর্ডিনেটস বের করার সময় আমরা দেখেছিলাম প্রত্যেকটি আমরা যে চারটি স্টেপ এসেছি দেখছিলাম যে আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক সেকশন মেথড ইউজ করছিলাম, তারপরে এই পয়েন্টের স্থানাঙ্ক কোন রেশিওতে এ ভাগ করছে সেই অনুসারে করছিলাম। এখানে অনেকে স্টুডেন্ট এটা ভাববে যে এটি তো মিড পয়েন্ট, তাহলে এর স্থানাঙ্ক এবং এর স্থানাঙ্ক জানা থাকলে আমি এর স্থানাঙ্ক তো ইজিলি বের করতে পারবো। মিড পয়েন্টের থিওরিকে ইউজ করে কোঅর্ডিনেট মিড পয়েন্টের আমি জানি কোঅর্ডিনেটস কীভাবে বের করতে হয়, x1 x2/2 y2 y1/2। তো এই পদ্ধতি আমরা বের করতে পারবো, তাহলে এটি তো বের করা খুব ইজি ব্যাপার হয়ে গেল। তারপরে এই এটির সঙ্গে এইটি সংযোজক সরলরেখা এবং এটির সঙ্গে এটি সংযোজক সরলরেখা যে ভাবে বিভক্ত করছে তার বের করে নিলে হয়ে গেল, খুব ইজি। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে আমরা যখন এই এ পয়েন্টের সঙ্গে মানে শীর্ষবিন্দুর সঙ্গে আমরা যখন এই পরিকেন্দ্র মিট করাচ্ছি তখন এটি কিন্তু একটি সরল রেখা অংশকে ইন্ডিকেট করছে না। এটি দেখো, এটি যদি আমি সোজা বের করে নিয়ে চলে যাই, এরকম একটা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আমি এটি সোজা হলো না যদিও, আমি যদি একটু নিয়ে এরকমভাবে বের হয়ে চলে যাবে, অর্থাৎ কিন্তু শীর্ষবিন্দু দিয়ে এই সরলরেখাটি যাবে না। এই রেখাটি লম্বটি কিন্তু সরলরেখার ওপর মানে শীর্ষবিন্দুকে সরলরেখার সঙ্গে কিন্তু হবে না। এটি অন্য একটি এই পয়েন্ট থেকে শীর্ষবিন্দু যোগ করলে অন্য একটি রেখা অংশকে দেখাচ্ছে যেটি এটি কিন্তু উপর অবস্থিত নয় বা ডিসাইড নয়। এই দুটি রেখা অংশ কিন্তু একই সঙ্গে কোইনসাইড নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই বিষয়টি তো প্রথমে ভুলেই যাব। এবার কথা আসছে তাহলে আমরা কিভাবে এই ডি পয়েন্টটি এখানে এই পয়েন্টটি কিভাবে রেশিও বের করব বা এটি কোন পদ্ধতিতে বের করা যেতে পারে। এখানে কয়েকটি জিনিস বোঝার আছে যে যখন আমরা যদি এখন এ পয়েন্টের সঙ্গে এই যে পয়েন্ট এটির নাম ও দিয়ে দিলাম, নর্মালি এই একে পরিকেন্দ্রকে সি ড্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকে। আমি ও দিয়ে নাম দিয়ে এখন আপাতত বোঝাবার চেষ্টা করছি। এখন এই পয়েন্টকে আমি ও নাম দিয়ে দিলাম, এই বি ও এবং সি ও আমি জয়েন করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি কতগুলো ত্রিভুজ, এই অংশটিকে আমি মুছে দিচ্ছি, এই অংশটির কোনো পার্ট নেই। তো এখন আমরা 1 2 3 4 5 এই 5টি কিন্তু ত্রিভুজ লক্ষ্য করছি। একটি সুন্দর বিষয় দেখো, এই দুটি ত্রিভুজ যদি একটু ভেবে দেখো, এই বাহুটি এবং এই বাহুটি সমান কেন? এটি মিড পয়েন্ট সমান। এই কোণটি এবং এই কোণটি সমান কেন? সমান কারণ এটি 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। এই বাহুটি এবং এই বাহুটি সমান এবং এইটি এবং এইটিও কিন্তু সমান। তার সাথে সাথে দুটি বাহু সমান হয়ে গেল। আবার একটা জিনিস লক্ষ্য করব যে এই ও পয়েন্ট এবং বি পয়েন্ট ও এবং সি এটিও কিন্তু সমান হবে, এটিও কিন্তু এই দুটি বাহু কিন্তু সমান হবে। কি কারণে সমান হবে?
তার কারণ হচ্ছে এই যে ডেফিনেশন তার সঙ্গে আরেকটি ডেফিনেশন যুক্ত আছে। কি ডেফিনেশন যুক্ত আছে? যে যদি আমি এই পয়েন্ট থেকে, যদি আমি এই ও পয়েন্ট একে যদি আমি একটি কেন্দ্র ধরে আমি একটি বৃত্তকে অঙ্কন করি, কেন্দ্র ধরে এই বাহুটিকে অর্থাৎ ওসি অথবা ও এ বা অথবা ও বি, এই বাহুটিকে যদি কম্পাসকে নিয়ে নিই, এই বাহুর যে দৈর্ঘ্য সেটিকে যদি কম্পাসে নিয়ে আমি এই ও পয়েন্টকে আমি কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করি, অর্থাৎ এই বৃত্ত একটি যদি অঙ্কন করি, সেই বৃত্তটি ভালোভাবে বৃত্ত আঁকতে পারলাম না, কিন্তু বোঝার চেষ্টা করো, সেই বৃত্তটি কিন্তু এই প্রত্যেকটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে যাবে। অর্থাৎ আমি আবার এটাও বলতে পারি যে কোনো একটি বৃত্তের অভ্যন্তরে যদি তিনটি শীর্ষবিন্দু ঘেঁষা কোনো একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাহলে সেই বৃত্তটির কেন্দ্রই হবে এই ত্রিভুজটির পরিকেন্দ্র। আবার কি বললাম? যদি কোনো একটি বৃত্তের আমি গা ঘেঁষে অর্থাৎ শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধিস্থ হয় বা বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় এমন কোনো ত্রিভুজ অঙ্কন করি বৃত্তের ভেতরে, তাহলে সেই বৃত্তটির কেন্দ্রই হবে সেই ত্রিভুজটির এই পরিকেন্দ্র। এবার পরিধিতে অবস্থিত পরিকেন্দ্র অথবা আমরা কি বলতে চাইলাম, এই যে একটা বৃত্ত, এর এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি, এই তিনটি পয়েন্টই এর পরিধিতে অবস্থিত, আমি জয়েন করে দিলাম। মানে এই ত্রিভুজটি, যে নতুন একটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজটি এই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটি হবে এই ত্রিভুজটির পরিকেন্দ্র, আমরা অন্যভাবে বলতে পারি। তাহলে এখন এই ওসি, ও এ এবং ও বি স্বাভাবিকভাবেই একটি বৃত্তের ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করছে, তাই এগুলি কিন্তু সমান। অর্থাৎ কি পেলাম আমরা? ও বি ইজ ইকুয়াল টু ও সি ইজ ইকুয়াল টু ও এ। এটি কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করলাম। তাহলে কি এই দুটি ত্রিভুজের এই দুটি বাহু সমান হয়ে গেল এবং একটি কোণ সমান হয়ে গেল, অর্থাৎ এটা সর্বসম হয়ে গেল। সর্বসম হওয়ার জন্য এর এই কোণটি এবং এই কোণটিও সমান হয়ে গেল। আবার একটু যদি লক্ষ্য করে দেখো, এই কোণটি সমান হয়ে গেল, খুব ভালো কথা। এই কোণটি এবং এই কোণটি সমান হয়ে গেছে। আমি কোন কথা বলছি? এই কোণ এবং এই কোণের কথা বলছি, ঠিক আছে? মানে বিও, এটা একটা নাম ডিডি, তাহলে কোণ বিওডি ইজ ইকুয়াল টু কোণ সিওডি। এই দুটি কোণ কিন্তু সমান হয়ে গেল। এবার এই দুটি কোণ কি বা কীরকম হবে? যদি আমরা জানি ত্রিভুজের এই কোণটি যদি এ এবং এই কোণটি যদি বি এবং এই ত্রিভুজের এই কোণটি যদি সি হয়ে থাকে, তাহলে এই কোণটি হবে এ এবং এই কোণটিও হবে এ। কিভাবে এই দুটি এ হবে? দেখো, আমরা ক্লাস 9 একটি উপপাদ্য পড়েছিলাম। কি উপপাদ্য পড়েছিলাম? যে কোনো একটি বৃত্তের সেম বৃত্তচাপের উপর অবস্থিত অন্তস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। সেম বৃত্তচাপের ওপর। তাহলে এই বি সি, মানে এখানে যদি কিছু নাম দিই, বি ই সি বা এই যে বৃত্তচাপের ওপর, এই বৃত্তচাপটির ওপর এই যে কোণ এ বি ও সি, এই যে কোণ অন্তস্থ কোণ বি ও সি, সেটি সবসময় বি এ, এটি পরিধিস্থ কোণ সেম বৃত্তচাপের উপর, বি এ সি এটি পরিধিস্থ কোণ এই বৃত্তচাপের ওপর। তাহলে অবশ্যই এই কোণটি এর দ্বিগুণ হবে, এই কোণটি পুরো কোণটি মানে বি ও সি, কোণ বি ও সি এটি কি হবে? দ্বিগুণ হবে কোণ বিএসি এর দ্বিগুণ হবে। তার অর্থ আমি বলতে পারি যে এই কোণটি যদি এ হয়, এই কোণটি হবে 2a। এই কোণটি যদি এ হয়, এই কোণটি, এখন এই কোণটি জানি আমি এ, এই কোণটি জানি কত, এই কোণটি আমি ধরে নিয়েছি এ, তাহলে এটি ইজ ইকুয়াল টু 2a। এইবার আমরা যখন এইটি আবার ধরে নিলাম যে বিওসি 2a, আবার এটি সমান মান পাওয়া যাচ্ছে এই দুটি কোণ, অর্থাৎ বিওসিকে সমানভাবে কাট করলে কত করে কাট করবে? এ 2a কে সমানভাবে কাট করার অর্থ ডিভাইডেড বাই 2, অর্থাৎ ইজ ইকুয়াল টু এ। তাহলে এই কোণটিও এ হবে, এই কোণটিও এ হবে। একই লজিকে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রেও এই বাহুটি যেহেতু সমান, এই বাহুটিও এর সঙ্গে সমান, আবার এটির সঙ্গে এটিও কিন্তু সমান। আবার এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, কারণ এই দুটি কি সমকোণ। একই পরিপ্রেক্ষিতে এই কোণটি হবে
বি, এই কোণটি হবে বি, অর্থাৎ এই পুরো কোণটি 2b, এটি এ এটি এ। আবার সেই পরিপ্রেক্ষিতে এটি হবে সি, এটি হবে সি, অর্থাৎ এই পুরো কোণটি হচ্ছে 2c। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা কেন দেখলাম, কেন বুঝলাম, কারণ এটা আমাদের কাজে লাগবে। আমরা এটির যখন কোঅর্ডিনেটস কীভাবে নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো কাজে লাগবে। তো আমরা এই বিষয় ক্লিয়ার হলো। এবার কথা হচ্ছে যে কোনো একটি ত্রিভুজের পরিকেন্দ্র সেই ত্রিভুজের ভেতরেই অবস্থিত হবে, মানে অভ্যন্তরে অবস্থিত হবে, না বাইরে হতে পারে, এটা কোশ্চেন আসতেই পারে। দেখো আমরা অন্যরকমভাবে দেখি। আমরা ত্রিভুজকে না ভেবে 3টি বৃত্ত অঙ্কন করলাম। এই 3টি বৃত্তের একটি কি করছি, এটি কেন্দ্র। আমরা কি করছি, একটি ব্যাস অঙ্কন করলাম এবং তারপরে একটি সেই ব্যাসকে নিয়ে একটি আমরা ত্রিভুজ অঙ্কন করলাম। এবার এই ত্রিভুজটি ভেবে দেখো কি হতে পারে। এই ত্রিভুজটি ভেতরে যেটি আঁকলাম সেটি কি ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ, কারণ এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই বৃত্তচাপের অবস্থিত এটি অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কত, স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি, তার মানে তার উল্টো দিকের কোণটি হাফ হবে, মানে 90 ডিগ্রি, অর্থাৎ এটি একটি সমকোণ। আর সমকোণ হলে দেখলাম যে এই বিন্দুটি তো হচ্ছে আমার পরিকেন্দ্র এই ত্রিভুজের। কোথায় অবস্থান করলো, সমকোণী ত্রিভুজ হলে, মানে কোনো ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণটির উল্টো বাহু, অপোজিট বাহুর ওপরে হবে সেই পরিকেন্দ্রের অবস্থান। আবার একই রকমভাবে যদি আমি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা বলি, অর্থাৎ মানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রির কম, এরকম ক্ষেত্রে আমরা যদি কথা বলি, দেখো এটি কিন্তু মিডিলে অবস্থান হবে। ঠিক আছে, আর যদি স্থূলকোণী হয়, দেখো আমি লক্ষ্য করো, আমি একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকছি, এটি দেখো একটা স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকাচ্ছি। লক্ষ্য করে দেখো এটি একটি স্থূলকোণী ত্রিভুজ, কারণ এটি এই কোণটি হচ্ছে 90 ডিগ্রির বেশি। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই যে অ্যাঙ্গেলটি, স্বাভাবিকভাবে এই যে অ্যাঙ্গেলটি, অথবা এর থেকে বড় তুমি নিতে পারো, তুমি আরও বড় নিলে আরও ক্লিয়ার হবে। দেখো এই একটি ত্রিভুজ অঙ্কন করলাম, দেখো এই ত্রিভুজটি স্বাভাবিক ব্যাপারে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই কোণটি 90 ডিগ্রি বেশি, মানে এটি স্থূলকোণী ত্রিভুজ। এই কোণটি 90 ডিগ্রি বেশি মানে স্থূলকোণী ত্রিভুজ। দেখো লক্ষ্য করো এই বৃত্তের কেন্দ্রটি ঠিক এরকম না হলে এরকম জায়গাতে হবে। তার মানে অর্থ হচ্ছে যে ত্রিভুজের ভেতরে কিন্তু অবস্থান করছে না, বাইরে কোনো একটি জায়গায় অবস্থান করছে। তাহলে আমরা 3টে কন্ডিশন পেলাম, ত্রিভুজের সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ হলে তাদের পরিকেন্দ্রের অবস্থান ঠিক কোন কোন জায়গায় হতে পারে, তাই না? তো আমরা কিছু বিষয় ক্লিয়ার হলো, কোণের কনসেপ্ট ক্লিয়ার হলো যে কোন কোণটি কীরকম হতে পারে। আর দ্বিতীয় কনসেপ্ট ক্লিয়ার হলো কি, যে এই যে লম্ব সেটি কিন্তু যদি আমরা এক্সটেন্ড করি তাতে সেটি শীর্ষবিন্দুতেই যে যোগ করবে এরকম কোনোরূপ ডাউট নেই, কোনোরূপ কোনো আশঙ্কা নেই। ইনকেস হতে পারে, সেটা স্পেশাল কেস, কিন্তু এই যে লম্বটি আমরা অঙ্কন করলাম মিডিল পয়েন্ট থেকে স্ট্রেট লাইন মানে ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু থেকে যে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করলাম সেটি যে শীর্ষবিন্দুতেই এক্সটেন্ড করলে শীর্ষবিন্দুতেই মিট করবে সেটি হতে পারে না। আমি লক্ষ্য করলাম যে এই ত্রিভুজ দুটি একে অপরের সঙ্গে সর্বসম, এই দুটি ত্রিভুজ একে অপরের সঙ্গে সর্বসম, এই দুটি ত্রিভুজ একে অপরের সঙ্গে সর্বসম, এবং এদের অ্যাঙ্গেলগুলো আমরা কিন্তু মেজার করলাম। এটি যদি বি, এটি যদি এ এবং এটি যদি সি হয় তাহলে এই অ্যাঙ্গেল এই পুরো এটি 2a হবে, এবং এটি এ, এটি এ, এটি বি, এটি বি, এটি পুরোটা 2b, এটি সি, এটি সি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যদি এই পয়েন্টের সঙ্গে আমরা যদি এই বাকি অংশগুলো মুছে দিই, এই সেট লাইনটা মুছে দিলাম, এটি যদি মুছে দিই এবং এটি যদি মুছে দিই, অর্থাৎ এই যে পয়েন্টটি যে পরিকেন্দ্র অঙ্কন করলাম সেই পরিকেন্দ্রের সঙ্গে যদি আমি এ পয়েন্টটি শীর্ষবিন্দু যুক্ত করে দিই, সেই পরিকেন্দ্রের সঙ্গে যদি আমি সি যুক্ত করে দিই এবং সেই পরিকেন্দ্রের সঙ্গে যদি আমি বি যুক্ত করে দিই, তাহলে যে অ্যাঙ্গেলগুলো হবে সেগুলো কিন্তু 2a, 2a, 2b এবং 2c কিন্তু অবস্থানে আসবে। ঠিক আছে, এই অংশটি আমার কিন্তু খুব কাজের বিষয়। ঠিক আছে, এটি একটি কাজের বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, এবার আমরা কিভাবে বা কোন আমরা গণিতের কোন অ্যাসপেক্টে কাজে লাগাবো এবং এই কোঅর্ডিনেটস নির্ণয় করব। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা সেটি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কি করলাম, আমরা একটি ত্রিভুজ অঙ্কন করেছি। এ বিন্দুটির স্থানাঙ্ক x1 y1, বি পয়েন্টের স্থানাঙ্ক x2 y2 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক x3 y3। ঠিক আছে, আর আমরা এই যে পরিকেন্দ্র এটিকে আমরা কিন্তু দেখেছি এই অংশটি পরিকেন্দ্র আসবে। আমরা যদি আমরা এ বি সি, এ বি বি সি এবং এ বি এর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করি, তারা এই পয়েন্টে ছেদ করবে, যেটি নামে আমি ও দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করছি, আমরা কোনো রকম ভাবে আমরা এরকম নয় যে এই এ কোণকে সমদ্বিখণ্ড করতে হবে, এরকম কোনো কিছু না। আমরা এ পয়েন্ট এবং ও পয়েন্টকে যোগ করে আমরা শুধু এক্সটেন্ড করব। আমরা
আমরা এ ও যোগকেও এক্সটেন্ড করলাম, আমরা বি ও যোগ করে এক্সটেন্ড করলাম এবং আমরা সি ওকেও যোগ করে এক্সটেন্ড করলাম। আমরা কি কাজ করলাম, আমরা এ পয়েন্ট থেকে আমরা যুক্ত করলাম ও এবং সেটিকে এক্সটেন্ড করলাম, সি পয়েন্ট থেকে ও বিন্দুকে যুক্ত করলাম, কারণ আমরা দুটি বিন্দু দিয়ে যুক্ত করে একটি সরলরেখা অঙ্কন করতেই পারি, সেটাকে আমরা এক্সটেন্ড করেছি, যেটি এই প্রথম ক্ষেত্রে এ পয়েন্ট থেকে ও পয়েন্টের উপর যুক্ত করা সরলরেখাটি বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। দ্বিতীয় ক্ষেত্রে সি পয়েন্ট থেকে অঙ্কিত সরলরেখা অংশ এ বিকে এ বিন্দুতে এবং এটি ই নাম দিলাম, তাহলে এ ডি ই এফ, ঠিক আছে, এ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার কি আসছে দেখো, এবার আমরা যেটি জানলাম বা যেটি শিখেছি সেই অনুপাতে এখন কিন্তু এই কোণটি 90 ডিগ্রি কিন্তু ভেবে নিও না, এই যে এই কোণটি এ বা এই কোণটি এ ভেবো না, এই যে এটি এখন কিন্তু ওই আমরা লম্ব সমদ্বিখণ্ডক নয়, এটি এই এ ওকে বাড়ানো একটি বাহু, তাই এই কোণটি এ এবং এই কোণটি এ, এটি ভেবে ভুল করো না কিন্তু, কারণ এই ওডিটা কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক নয়, আমরা এ ওকে বর্ধিত করেছি জাস্ট। ঠিক আছে, তো এবার তাহলে আমরা এই কোণগুলোকে জানি, আমরা এই কোণটির মান জানি এ, এই কোণটির মান জানি বি এবং এই কোণটির মান জানি আমরা সি। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, আমরা একটা জিনিস জানি যে কোনো একটি ত্রিভুজের যদি আমরা যদি সেই কোন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ না হয়ে থাকে, তাহলে আমরা তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, আমরা সেখানে সাইন রুলকে ইউজ করেছি। আমরা সাইন রুলকে ইউজ করে আমরা শিখেছি আগে যে কিভাবে আমরা কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেই রুলটি কি, যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে যে এরিয়া কিভাবে বের করি আমরা, যে ধরো এই কোণের রেসপেক্টে মানে কোণ এর রেসপেক্টে আমি এই ত্রিভুজটি এবিসির আমি এরিয়া বের করতে চাইছি, তাহলে কি করব, আমরা এই কোণ এর রেসপেক্টে বের করতে গেলে হাফ ইন্টু এবি ইন্টু এসি ইন্টু সাইন অফ এ, আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি, তাই না, মানে এই কোণের রেসপেক্টে কি বের করতে, আমাকে যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারে এবং এই কোণের রেসপেক্টে বের করতে হয়, তাহলে আমি কি করি, যে হাফ ইন্টু এই কোণ সংলগ্ন বাহুগুলির গুণফল, হাফ ইন্টু এই কোণ দুটি সংলগ্ন বাহুর গুণফল ইন্টু সাইন অফ এই কোণটি, সাইন অপেক্ষক ইন্টু এই কোণটি, ইন্টু নয় সাইন কোণ এই কোণটি। ওকে, তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমরা নর্মালি জানি যে এই ডি পয়েন্টে যদি আমি যদি বিডি বাই ডিসি বের করতে পারি, আমি যদি বিডি বাই ডিসি এটি যদি বের করতে পারি, তো খুব ইজিলি আমি সেকশন মেথডকে ইউজ করে এই ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো। তারপরে কি করব, তারপরে আমরা এ ও বাই ও ডি বের করব এবং এই রেশিওটি যদি বের করতে পারি, তাহলে আমরা এই ডি পয়েন্ট এবং এ পয়েন্টের স্থানাঙ্ক জানা থাকলে আমরা এই পয়েন্টেরই আমি স্থানাঙ্ক বের করতে পারবো। এবার কথা হচ্ছে যে এই ডি পয়েন্ট বিডি বাই ডিসি কীভাবে নির্ণয় করতে পারবো, লক্ষ্য করে দেখো, আমরা যদি এই ত্রিভুজটির কথা ভাবি, এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজের কথা ভাবি, ভেবে দেখো এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল কি সেম, কিভাবে সেম, কারণ আমি যদি ক্ষেত্রফল বের করতে যাই, ত্রিভুজের ক্ষেত্রফল সেম বলছি না, এই ত্রিভুজের ক্ষেত্রফলটি কীভাবে নির্ণয় করবো, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো, দেখো আমরা যদি একটি লম্ব টানতে পারি, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিওডি কি হবে, হাফ ইন্টু ভূমি কি বিডি, উচ্চতা কি হবে, কিছু একটি উচ্চতা হবে, যে উচ্চতাটি ওডি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এইটি হচ্ছে উচ্চতা, ঠিক আছে, ওডি ধরে নিলাম, এটি হবে না নর্মালি, এটা অন্য হবে, চিত্র হয়তো আসছে না ঠিক মতো, আমি ধরে নিচ্ছি একটি উচ্চতা ওডি হলো। এবার লক্ষ্য করে দেখো এই সিওডির ক্ষেত্রে কি হবে, এরিয়া অফ সিওডি হাফ তো হবে ইন্টু ভূমি কি হবে সিডি, এর ক্ষেত্রেও এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের উভয়ের ক্ষেত্রেও যেহেতু সেম পয়েন্টে আমার শীর্ষবিন্দু লাই করছে, তাহলে এর যে উচ্চতা হবে এই ত্রিভুজের উচ্চতাও সেম হবে, মানে ওডি। এবার এই যদি আমি রেশিও বের করি, অর্থাৎ এটি ডিভাইড বাই এটি করি, হাফ ইন্টু বিডি ইন্টু ওডি বাই হাফ ইন্টু বিডি ইন্টু সিডি ইন্টু ওডি করি, আমরা দেখবো এই ওডি হাফ কেটে যাবে, অর্থাৎ বিডি বাই সিডি যদি আমি ইনডাইরেক্টলি বলতে পারি, মানে ডাইরেক্টলি এখন আমি যদি লিখতে পারি যে এই বিডি বাই সিডি কি হচ্ছে, এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটির এরিয়া বা ক্ষেত্রফলের রেশিওকে রিপ্রেজেন্ট করছে। বিডি বাই ডিসি কে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের রেশিওকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিওডি আর
এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিও ডিকে রিপ্রেজেন্ট করছে কোনো ডাউট নেই। এবার লক্ষ্য করে দেখো, আমরা যদি এই বড় ত্রিভুজটি নিতাম আর এই বিওডি এবং এ সিডি, বিওডি অর্থাৎ এই বড় ত্রিভুজটি বিওডি এসিডি অর্থাৎ যার বাহু বিডি এবং ডিসি, এরও যদি ক্ষেত্রফল নির্ণয় করতাম, লক্ষ্য করতাম হাফ ইন্টু ভূমি মানে বিডি আসতো এবং উচ্চতা কিছু একটা আসতো। আমি ধরে নিচ্ছি এখানে যদি আমি টানতাম তাহলে এ সি বা এ কে কিছু একটা ধরে নিলাম এ কিউ, সেটি আসতো। একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও হাফ ইন্টু ভূমি এটি আসতো এবং এই উচ্চতাটি এই ত্রিভুজের যেটি উচ্চতা এই ত্রিভুজের উচ্চতায় কিন্তু সেটি আসতো। আবার যদি রেশিও বের করতাম তাহলে পেতাম বিডি বাই ডিসি, কারণ বাকি অংশগুলি কেটে যেত, আমার উচ্চতা কেটে যেত, হাফ কেটে যেত, পড়ে থাকতো ভূমি বাই ভূমি। অর্থাৎ আমি বলতে পারি যে এই বিডি বাই ডিসিও কিন্তু এখন এরিয়া অফ এই বড় ট্রায়াঙ্গেলটি এ বিডি বাই এই ট্রায়াঙ্গেলটি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি বা এসিডি এর ক্ষেত্রফলের রেশিও, তাই না? এইভাবে আমরা বলতে পারি। এবার যদি আমরা জানি ভালো করে, যদি কোনো দুটি সংখ্যা এ বাই বি, সি বাই ডি এবং ই বাই এফ ঠিক এরকমভাবে যদি প্রপোর্শনে অবস্থান করে, রেশিওতে অবস্থান করে, তাহলে আমরা এ বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ই বাই এ মাইনাস এফ করতে পারি। অথবা আমরা এ বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ই বাই এ মাইনাস এফও করতে পারি, এ প্লাস এফও করতে পারি। আমরা এগুলো শিখেছি রেশিও নির্ণয়ের ক্ষেত্রে, যে আমরা এটি যদি হয় তাহলে আমরা এরকমও করতে পারি। আবার উল্টো আমরা যদি এ বাই বি ইজ ইকুয়াল টু ই বাই সি বাই এফ বাই এ এটিও কিন্তু করতে পারি। ঠিক আছে, যোগের ক্ষেত্রে তো কোনো পরিবর্তন নেই, সি বাই ই করো বা ই বাই সি করো, কিন্তু মাইনাসের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, তাহলে আমরা এটিও করতে পারি বা এটিও করতে পারি, যেটি ইচ্ছা করি না কারণ। ঠিক আছে, তো আমরা এই কাজটি ইউজ করতে পারি। আমরা এই কাজটি এই পদ্ধতিটি আমরা এখানে ইউজ করব। কেন ইউজ করব? কারণ ইউজ করার রিজন হচ্ছে, দেখো বিওডি এখানে কোনো ট্রায়াঙ্গেলের আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি যে আমি কোণের রেসপেক্টে কিছু করব, কিছু খুঁজে পাচ্ছি না। কারণ কি, এই কোণটিও জানি না, এই কোণটিও জানি না, এই কোণটিও জানি না। আবার একই রকমভাবে এই ত্রিভুজের এই তিনটি কোণ জানি না। একই রকমভাবে এই ত্রিভুজের এবিডির ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো কোণই জানি না, এটি জানি শুধুমাত্র আমরা এই কোণটি জানি, আবার এই কোণটিও কিন্তু জানি না। তো আমরা কি করছি, আমরা এমনভাবে কিছু এটি করার চেষ্টা করব, এর ওপর বেস করে আমরা আনতে চাইছি। কেন আনতে চাইছি একটু দেখার চেষ্টা করি। দেখো, ইউজ করে আমরা এবার বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিওডি মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজ এ বিডি, পুরোটা লিখলাম না, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বিডি করলাম। আবার একই রকমভাবে বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিওটি মাইনাস ট্রায়াঙ্গেল এসিডি এটি আমরা করলাম। এবার তাহলে কি পাচ্ছি, ট্রায়াঙ্গেলের এরিয়া বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা কোথা থেকে বিয়োগ করছি, আমরা এবিডি থেকে এবিডিসি বড় ট্রায়াঙ্গেল থেকে ছোট ট্রায়াঙ্গেল বা ছোট ট্রায়াঙ্গেল বড় যাই করি না কেন, আমরা কি করছি, আমরা এখান থেকে এটি বা এখান থেকে এটি যাই করি না কেন, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তো আমরা কি পাচ্ছি, এই বড় এবিডি, এই বড় ট্রায়াঙ্গেলটি এবিডি এখান থেকে আমরা কি বের করছি, বিওডি, মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কিন্তু বাদ দিচ্ছি। কোনটা, এবিডি এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল থেকে এই ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বাদ দিয়ে দিচ্ছি, এইটুকু অংশ বাদ দিয়ে দিচ্ছি। এইটুকু অংশ পড়ে থাকবে কি, এইটুকু অংশ মানে এ বিও এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল পড়ে থাকবে এই উপরের পোর্শনের জন্য। তাহলে আমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি লিখতে পারি, এ ও বি। আবার নিচের ক্ষেত্রে দেখো, এই পুরো ট্রায়াঙ্গেল থেকে মানে এ ডি সি ট্রায়াঙ্গেল থেকে এইটুকু অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি, সিওডি। তাহলে পড়ে থাকছে কি, এ ও সি। এবার লক্ষ্য করে দেখো, আমরা যে ফর্মুলা শিখলাম সেক্ষেত্রে দেখো আমরা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল এ
ও বি বের করতে পারি কি? পারি। কিভাবে পারি? কারণ আমরা এই কোণটি আমরা শিখে নিচ্ছি, এই পুরো কোণটি হবে এই সি কোণের অপোজিটে, মানে এটি 2C হবে, আর এই কোণটি হবে 2B। এটি কিন্তু আমরা শিখেছি, একটু আগে শিখলাম। তাহলে আমরা এই কোণকে ইউজ করব এবং সাইন রুলকে ইউজ করব এবং এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করব। তাহলে কি পাচ্ছি? হাফ ইন্টু এই কোণের সংলগ্ন বাহু অর্থাৎ ও বি ইন্টু ও এ ইন্টু সাইন অফ 2C বাই হাফ অফ ওসি ইন্টু ও এ ইন্টু সাইন অফ 2B। হাফ তো কেটে যাবে, ও এ কেটে গেল। এবার ও বি আর ওসি কাটবে কি? ও বি আর ওসি ভেবে দেখো তো, ও বি ও সি আমরা কি বলেছি? এই ও বি ও সি কি সেম বৃত্ত। এখানে যদি বৃত্ত অঙ্কন করতাম তাহলে এই ও বি ও সি ও এ সমান আমরা এখনই বলেছিলাম। কারণ কি? এটি বৃত্তের ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করে। ও এ ও বি ও সি প্রত্যেকটি একটি বৃত্তের ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ও এ ও বি ও সি সমান। তাহলে আমরা ও সি ও বিও কেটে দিতে পারি, অর্থাৎ পড়ে থাকলো কি? সাইন অফ 2C বাই সাইন অফ 2B। তাহলে আমরা বিডি বাই ডিসি এটি পেয়ে গেলাম সাইন অফ 2C বাই সাইন অফ 2B, এই রেশিওতে বিভক্ত করে। এবার যদি তাই করে তাহলে তার ডি পয়েন্টের আমরা সেকশন মেথডকে ইউজ করে এর স্থানাঙ্ক বের করতে পারি কি? ভালো করে দেখো, অবশ্যই পারি, কেন পারবো না? এটি ইন্টু এটি প্লাস এটি ইন্টু এর এক্স কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই এটি প্লাস এটি। একই রকমভাবে এটি ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস এটি এবং এর ওয়াই কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই এটি প্লাস এটি। এটি তো হচ্ছে আমরা সেকশন মেথডকে ইউজ করে ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারি। আমরা সেটাই করার চেষ্টা করবো। এবার ডি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে সেকশন মেথডকে ইউজ করে স্থানাঙ্ক হচ্ছে সাইন 2C x3 সাইন 2C প্লাস x3 সাইন 2C প্লাস x2 সাইন 2B বাই সাইন 2C প্লাস সাইন 2B। এটি হচ্ছে এক্স কোঅর্ডিনেটস। ওয়াই কোঅর্ডিনেটস কি? y3 সাইন 2C প্লাস y2 সাইন 2B বাই সাইন 2C প্লাস সাইন 2B। এটিকে পেলাম আমরা ডি পয়েন্টের কোঅর্ডিনেটস কি পেলাম? x3 সাইন 2C প্লাস x2 সাইন 2B বাই সাইন 2C প্লাস 2B, y3 সাইন 2C প্লাস y2 সাইন 2C এই 2B বাই সাইন 2C প্লাস সাইন 2B। ঠিক আছে, এটি পেলাম। এবার আমরা কি করব? এবার সিম্পলি এবার এ ও বাই ও ডিকে বের করার চেষ্টা করব। এটি কিভাবে বের করব? আমরা ক্ষেত্রফলের ফর্মুলাকে ইউজ করব। আমরা কি করব? আমরা চেষ্টা করি। আমরা দেখছি যে এও এবং ওডি এই রেশিওটি বের করতে গেলে প্রথম ক্ষেত্রে আমরা এ ও বি এই ট্রায়াঙ্গেলটি এ ও বি এবং বি ও ডি, ভালো করে দেখো বিডিও, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে ভেবে দেখো তো, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে পয়েন্ট থেকে আমি বলছি এই পয়েন্ট থেকে যদি এর ওপর এডির ওপর একটি লম্ব অঙ্কন করি, এই পয়েন্ট থেকে এর উপর লম্ব অঙ্কন করি, তাহলে বাহু পাবো কি? এ ও, ভূমি পাবো এ ও ওডি। তাহলে আমরা কি পাচ্ছি? ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ অর্থাৎ এ ও বি এবং ত্রিভুজ বি ও ডি, তার এই শীর্ষবিন্দু থেকে যদি এই রেখাংশের উপর বা এই পুরোটি রেখাংশের উপর যদি একটি লম্ব অঙ্কন করি, সেটি এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটির দুটি লম্ব হবে। আর ভূমি তো এর এও, এই ত্রিভুজটির এও এবং এই ত্রিভুজটির ও ডি হবে। তাহলে আমরা একই রকমভাবে এও বাই ওডি যদি বের করি, তাহলে সেটিও কিন্তু দুটি ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিওতে কিন্তু থাকবে, তাই না? তো আমরা কি থাকবে? তাহলে এরিয়া অফ আমরা একই সেম রেসপেক্টে আমরা আগে যেমন দেখলাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা হাফ আর উচ্চতা এই দুটি কিন্তু কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি? শুধু ভূমি। তাহলে ভূমির রেশিওটা কিন্তু অ্যাকচুয়ালি এরিয়ার, দুটি ত্রিভুজের এরিয়ার কে রিপ্রেজেন্ট করছে, এরিয়ার রেশিওকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল এও মানে এই ট্রায়াঙ্গেলটি অর্থাৎ এ বিও বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিওডি হলো
একই রকমভাবে আমরা এই যে রেশিওটি শুধুমাত্র একটিভাবে কি বের করতে পারি? নিশ্চয় নয়। আমরা এই বাহুটি এই ত্রিভুজটির ক্ষেত্রেও মানে এ ও সি এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজেরও একটি বাহু বা ভূমিকে রিপ্রেজেন্ট করছে। আবার এই ওডি, এটিও এই ওসিডি বা ওডিসি এই ট্রায়াঙ্গেলের ভূমিকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমরা একেও আমরা বলতে পারি যে এই এ ও বাই ওডি রেশিওটি হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল AOC by area of triangle DOC। ঠিক আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই যে এই দুটিকে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তার রেশিও কিন্তু AO বাই OD আকারেই আসবে। ঠিক আছে, এবার আমরা করে দেখো আগের ক্ষেত্রে আমরা মাইনাস করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা প্লাস করব। কেন করব? দেখো ABD ABOর আমরা ABO মানে এই ট্রায়াঙ্গেলটি এর একটি কোণ আমি জানি, এটি 2C। আবার ট্রায়াঙ্গেল AOC এর একটি কোণ আমি জানি, সেই কোণটি হচ্ছে 2B। আবার কিন্তু আমরা BOD মানে BOD এর কোণ জানি না, COD এর কোণ জানি না, তাই না? এই ট্রায়াঙ্গেলের দুটির কোণ কিন্তু আমরা জানি না কোনো কিছু। কিন্তু যদি যোগ করে দিই, এই দুটি ট্রায়াঙ্গেলে যদি এরিয়া যোগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? এই বড় ট্রায়াঙ্গেলটি পাচ্ছি, এই বড় ট্রায়াঙ্গেলটির এরিয়া পাচ্ছি। আর এই বড় ট্রায়াঙ্গেলটির এরিয়ার এই কোণটি কিন্তু আমি জানি, এই কোণটি আমরা জানি, এটি হচ্ছে 2A, তাই না? তো আমরা এটি করব। এবার আমরা যোগ করব, আমরা রেশিওর প্রপার্টিজ ইউজ করে কি করব? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABO প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল AOC বাই নিচেরটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল BOD প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল DOC। এটি আমরা করব। এটি ট্রায়াঙ্গেল কি? এটি হচ্ছে হাফ ABD হাফ ইন্টু OCOA ইন্টু সাইন অফ 2C প্লাস এটির কি পাবো? এইটির ক্ষেত্রে কি পাবো আমরা? এটির ক্ষেত্রে পাবো হাফ একই রকমভাবে OC ইন্টু OA ইন্টু সাইন অফ 2B। নিচে কি পাবো? নিচে এই পুরো দুটো ট্রায়াঙ্গেলে অ্যাড করলে এই বড় ট্রায়াঙ্গেলটি এর ক্ষেত্রফল কি? হাফ অফ OB ইন্টু OC ইন্টু সাইন অফ 2A। আমরা লক্ষ্য করে দেখছি উপরের এই পোর্শনটি উপর দিক থেকে যদি কমন নিয়ে নিই এবং নিচের অংশের সঙ্গে কেটে যাবে, তাহলে পরে থাকবে কি এই অংশটি। কারণ OCOA এবং OB যাই করি না কেন সেগুলি সমান, আমরা সেই ফর্মেই সবগুলি আছে। তাহলে আমরা এই অংশগুলি কিন্তু কেটে যাবে, ঠিক আছে, কমন নিয়ে কেটে যাবে। পরে থাকবে কি? পরে থাকবে AO বাই ODর যে রেশিও আমি পাবো, AO বাই OD যে রেশিও পাবো, সেটি পাবো আমি সাইন অফ 2C প্লাস সাইন অফ 2B বাই সাইন অফ 2A। এই রেশিওতে আমি এই পয়েন্টটি, এই O পয়েন্টটি মানে পরিকেন্দ্রটি AD রেখা অংশকে ইন্টারনালি আমাকে কেটেছে বা বিভক্ত করেছে। তাহলে আমরা খুব ইজিলি এবার সেকশন মেথডকে ইউজ করব এবং O পয়েন্টের কিন্তু আমি স্থানাঙ্ক বের করতে পারবো, তাই না? পারবো না? আমরা এই রেশিওটি ইন্টু D পয়েন্টের x কোঅর্ডিনেট, এর রেশিওটি এবং এর x কোঅর্ডিনেট x1, এটিকে পুট করবো ডিভাইডেড বাই এর রেশিও প্লাস এর রেশিও। এটি বের করতে হবে আমাকে সেকশন মেথডকে ইউজ করে, আমরা সেটি করব এবং O পয়েন্টের কোঅর্ডিনেটস এবার নির্ণয় করব। আশা করছি এতদূর বোঝার পরে আর কোনো কিছু জলের মতন ক্লিয়ার হয়ে গেছে কীভাবে এসেছে বা কোন প্রপার্টিসকে ইউজ করে আমরা ইউজ করেছি। সেই জন্যই বলি গণিতে কোনো কিছু আমার ইম্পর্টেন্ট নয় এরকম না, কখন কোনটি কাজে লেগে যায় আমরা কেউ জানি না। O পয়েন্টের স্থানাঙ্ক নির্ণয় করছি কিভাবে? আমরা প্রথমে x কোঅর্ডিনেটস বের করি। O পয়েন্টের x কোঅর্ডিনেটস কিভাবে বের করব? প্রথমে AO সাইন অফ 2C প্লাস সাইন 2B ইন্টু, এটি পুরোটা ব্র্যাকেটে রাখছি, ইন্টু D পয়েন্টের x কোঅর্ডিনেটস কি আছে? এটি আছে x3 সাইন 2C প্লাস x2 সাইন 2B বাই
সাইন 2c প্লাস সাইন 2b প্লাস সাইন 2a ইন্টু এক্স কোঅর্ডিনেটস মানে x1। আমরা এই অংশ কেটে যাবে, অর্থাৎ পড়ে থাকবে কি x3 2c x3 2 সাইন 2c প্লাস x2 সাইন 2b প্লাস x1 সাইন 2a বাই পড়ে থাকবে কি বাই এটি বাই সাইন 2c প্লাস সাইন 2b প্লাস সাইন 2a। এটি হবে এক্স কোঅর্ডিনেটস। একই রকমভাবে যদি আমি ওয়াই কোঅর্ডিনেটস বের করি তাহলে কি পাবো আমরা, এটি ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস প্লাস এটি ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস, এটিভাবে বের করবো। তাহলে আমরা কি পাচ্ছি সাইন অফ 2c প্লাস সাইন অফ 2b ইন্টু ডি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটস y3 সাইন 2c প্লাস y2 সাইন 2b বাই সাইন 2c প্লাস সাইন 2b প্লাস সাইন 2a y1 টোটালটা ডিভাইডেড বাই সাইন 2c সাইন 2b প্লাস সাইন 2a। আমি যদি এটি কেটে দিই পড়ে থাকবে কি, পড়ে থাকবে y1 সাইন 2a প্লাস y2 সাইন 2b, আমি সাজিয়ে লিখি y1 সাইন 2a প্লাস y2 সাইন 2b প্লাস y3 সাইন 2c বাই সাইন 2a সাইন 2b টাইম সাইন 2c। এটি আমাকে পরিকেন্দ্রের স্থানাঙ্ক এটি বলে। কি বলে? এক্স কোঅর্ডিনেটস হচ্ছে x1 সাইন 2a প্লাস x2 সাইন 2b প্লাস x3 সাইন 2c বাই সাইন 2a সাইন 2b সাইন 2c। একই রকমভাবে ওয়াই কোঅর্ডিনেটস। তো আমরা খুব সুন্দরভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বুঝে থাকতে পারি তাহলে ইন ফিউচার আমার মনে হয় পরিকেন্দ্র রিলেটেড কোনো রূপ কোঅর্ডিনেটস কীভাবে এলো বা এর সম্পর্কে কোনো রূপ ছোটোখাটো কোশ্চেন আসলেও ডাউট তোমার থাকবে না বা অ্যান্সার দিতে কোনো রকম প্রবলেম হবে না। যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, আর যদি কোনো এখনও ডাউট থেকে থাকে সেটিও কমেন্টস বক্সে লেখো, কোথাও ভুল ত্রুটি থেকে থাকলে সেটিও অবশ্যই জানিও, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।